নমস্কার, আমি সীমন্ত। চলুন স্টার্ট করা যাক আজ নিফটি এবং ব্যাংক নিফটি অ্যানালিসিস দিয়ে, এবং সমস্ত সেক্টর এক ঝলকে আমরা দেখে নেব। উইকলি অ্যানালিসিস আমরা দেখে নেব মার্কেটে কোন সেক্টর ভালো চলছে, বা ডেলি টাইম ফ্রেমে বা উইকলি টাইম ফ্রেমে আমরা লক্ষ্য করবো কোন সেক্টর ভালো চলছে, সেই সেক্টরে কোন স্টকটা ভালো চলতে পারে। বাট স্টক সম্বন্ধে এখন আলোচনা করবো না, সেক্টর সম্বন্ধে আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক। ফার্স্ট স্টার্ট করে নিফটি দিয়ে। নিফটি 24,136 বা 130 থেকে দেখতে পাচ্ছি কি 24,130 থেকে 24,350 পর্যন্ত প্রাইস 3 দিন একই জায়গায় কনসোলিডেট করেছিল। 24,130 কে প্রাইস যখন ব্রেক করলো, এই যে বড় রেড কালার আমরা দেখতে পাচ্ছি, যখন প্রাইস ব্রেক করলো, সো একটা সাধারণ আমাদের আইডিয়া ছিল কি হয়তো প্রাইস আবার 24,400 কাছাকাছি, এই যে প্রিভিয়াস সুইং লো আছে এই লো এর কাছাকাছি মার্কেট টেস্ট হতে পারে। কিন্তু প্রাইস ইমিডিয়েট জাস্ট গ্যাপকে ফিল আপ করেই 23,873 যে গ্যাপ আছে, ক্লোজিং প্রাইসে যে গ্যাপ আছে, এক্স্যাক্টলি সেই গ্যাপকে ফিল আপ করেই প্রাইস আবারও সেই জোনের মধ্যে চলে যাচ্ছে। এই যে একই জোন, এই যে জোনটার মধ্যে মার্কেটের প্রাইস আবারও চলে যাচ্ছে। সো যেহেতু প্রাইস গ্যাপকে ফিল আপ করে ইমিডিয়েট ওপরে উঠে যাচ্ছে বা ইমিডিয়েট ওপরে চলে যাচ্ছে, তার মানে মার্কেটের মধ্যে স্ট্রেংথ আছে, মার্কেটের মধ্যে ওপরে যাওয়ার প্রবাবিলিটি দেখাচ্ছে। এখানে আমাদেরকে দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে, কি যে প্রাইস এই তো লেভেলে গেছে, মানে 24,130 তো গিয়েছে, কিন্তু 130-এর উপরে যেতে পারে না, এখান থেকে টেস্ট হয়ে ফের নিচে আসে। এই দুটো জিনিসকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, নতুন কোনো পজিশন ওপেন না করে ওয়েট করতে হবে। যদি 24,130-এর ওপর থেকে যায়, মানে যেটা এই জোন করেছিল, এই জোনের ওপরে যদি প্রাইস যায়, তাহলে আমরা আবার এখান থেকে বাইং স্টার্ট করব। কিন্তু এই বাইং প্রবাবিলিটিটা অতটা হাই হবে না, কারণ ওপরে রেজিস্ট্যান্স আছে 24,400 রাউন্ড আছে, 24,450 কাছাকাছি এই যে রেজিস্ট্যান্স, এইগুলো একটা রেজিস্ট্যান্স নিতে পারে। সেকেন্ড পয়েন্ট, বাইং তো অবশ্যই করবো যদি এই জোনের মধ্যে মার্কেট চলে যায়, কিন্তু যদি টেস্ট করে, মানে এই লেভেলকে যদি টেস্ট করে প্রাইস আবার নিচে আসে, তাহলে আমরা সেল করব, অ্যাগ্রেসিভলি সেল করব, শুধু সেল নয় অ্যাগ্রেসিভলি সেল করব 24,400-র জন্য, অথবা 200 EM এর জন্য। ডেলি টাইম ফ্রেমে 200 EM এর জন্য আমরা এটা সেল এখানে অপরচুনিটি খুঁজতে পারি। যদি আমরা ইন্টারনেট জন্য দেখে নিই, 15 মিনিট টাইম ফ্রেমে দেখলে বুঝতে পারবো জোনটা ভালোভাবে মানে যেটা ডেলি টাইম ফ্রেমে দেখতে 3টে ক্যান্ডেল, তো 15 মিনিট টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি, দেখো 15 মিনিট টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি এই একটা জোন, প্রাইস যে বারে বারে এখানে যতবার এখানে এসছে ওপরে গেছে, এখানে গেছে নিচে এসছে, এখানে এসছে ওপরে গেছে, এখানে গেছে নিচে এসছে। দেখো সিম্পল একটা ট্রেড। যদি আমরা এই ট্রেডটাকে এক্সপ্লেন করি খুব সাধারণভাবে, খুব ধৈর্য সহকারে, মানে ধৈর্য নিয়ে যদি ট্রেডটা করা যেত, খুব ভালো ভালো প্রফিট আসতে পারতো। যেমন এক্স্যাক্টলি একটা পয়েন্ট বলতে চাইছি আমি, মনে করো এই দিনটা আমি ছেড়ে দিলাম, আপনারা সবাই মনে করে এই দিনটা আমি ছেড়ে দিলাম। কেন ছেড়ে দিলাম? কারণ এই দিনে সবাই জোনটা তৈরি করেছে, মানে এই লেভেলগুলো তৈরি হয়েছে। সেকেন্ড দিন প্রাইস ফার্স্ট মর্নিং ওপেন হয়েছে, প্রাইস নিচে এসছে। ফার্স্ট মর্নিং হয়তো অনেকে ট্রেড ধরতে পারেনি, আমি মনে করলাম যে প্রাইস এখান থেকে আমি ফার্স্ট মর্নিং ট্রেড আমার ছেড়ে দিলাম, কিন্তু যখন সাপোর্টের কাছে এসেছিল তখন কিন্তু একটা বাই অপরচুনিটি ছিল। সেকেন্ড, যখন সেলিং অপরচুনিটি রেজিস্ট্যান্স গেছে, আবারও সেল অপরচুনিটি ছিল। সো এখান থেকে দুটো ট্রেড কিন্তু খুব ভালোভাবে ট্রেড একটা কমপ্লিট হয়ে যায়। এবার আসছি, যখন মার্কেটের মধ্যে ব্রেকডাউন করলো, যখন মার্কেট ব্রেকডাউন করছে তখন আর ভালো ট্রেড হয়ে যায়। এই ব্রেকডাউন কি বললাম, এক্স্যাক্টলি ক্লোজিং প্রাইসের কাছাকাছি থেকে বা ক্লোজিং প্রাইসের কাছাকাছি থেকে প্রাইস কি করেছে, আবার সাপোর্ট নিয়ে ওপরে গেছে। সো এই জায়গাটা আমরা কি লক্ষ্য করবো, যে এই জায়গাটায় এই যে 123 বা 130-এর কাছাকাছি প্রাইস আবারও ওপরে যায় কিনা। যদি প্রাইস আবারও ওপরে যায়, এই 130-এর ওপরে যায়, তাহলে আমরা বাইং এ বসে পড়বো। আর যদি এই 130-এর ওপরে না গিয়ে প্রাইস আবার নিচে মুভ করা শুরু করে, তাহলে আমরা অ্যাগ্রেসিভলি সেলিং করা শুরু করবো। তখন এটা সাপোর্ট ধরবো না, তখন ডাইরেক্টলি সাপোর্ট কথা চলে যাবে। ইন্টারনেটের জন্য দেখতে পাচ্ছি কি ফার্স্ট এই সুইংকে মার্কেট এক্সপেক্ট করতে পারে, বা এই সুইংকে মার্কেট এইভাবে এক্সপেক্ট করতে পারে সাপোর্ট হিসেবে। 23,400-র কাছাকাছি যেতে পারে প্রাইস। ব্যাংক নিফটি দেখে নি, ব্যাংক নিফটি ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই। ব্যাংক নিফটি এটা মানে খুব সেলিং এর ব্যাপার নেই, বা বাইং এ অতটা গুরুত্ব দেখতে পাচ্ছি না ব্যাংক নিফটি। কিন্তু হ্যাঁ, ব্যাংক নিফটি একটা পয়েন্ট যেটা আমরা লক্ষ্য করছি, বারবার যেহেতু 52,550 লেভেলকে বারবার রেজিস্ট্যান্স নিয়েছে এবং একটা জায়গায় ব্রেক করার চেষ্টা করেছিল, সো এইটা একটা প্রবাবিলিটি দেখতে পাচ্ছি। যদি প্রাইস মানে এখানে যাওয়া শুরু করে, মানে
বলতে চাইছি এটা যে রেজিস্ট্যান্সের কাছে যেহেতু প্রাইস হোল্ড করছে, মার্কেটের মধ্যে প্রবাবিলিটি হয় যে উপরে একটা ব্রেকআউট করার জন্য। সেটা যদি আমরা ছোট টাইম ফ্রেম দেখে নিই, দেখলে ভালোভাবে বুঝতে পারবো। এখানে ব্যাংক নিফটি কি করেছে, ব্যাংক নিফটির মধ্যে স্ট্রেংথ ভালো ছিল, যেটা নিফটির মধ্যে ছিল না। ব্যাংক নিফটি কিন্তু ওপর লেভেলে ব্রেক করেছে, ওপরের লেভেল ব্রেক করে ইমিডিয়েট নিচে, এই যে ইমিডিয়েট নিচে চলে এসছে, এখানে সেলিং অপরচুনিটি হয় এবং এখানে একটা বাইং অপরচুনিটি অবশ্যই মার্কেটের মধ্যে করা যেতে পারে। সো এখানে সাপোর্ট বারে নিজে মার্কেট, এখানে বাইং অপরচুনিটি হয়, এইগুলো লক্ষ্য করতে হবে। কিন্তু ব্যাংক নিফটির মধ্যে যেটা দেখতে পাচ্ছি কি, ব্যাংক নিফটি রেজিস্ট্যান্সের কাছে, মানে এই যে রেজিস্ট্যান্সের কাছে বারবার দাঁড়িয়ে গেছে, মানে একই জায়গায় কনস্ট্যান্ট 51,000 থেকে 51,500 থেকে 52,500 হাজার পয়েন্টের কাছে প্রাইস কিন্তু কনস্ট্যান্ট দাঁড়িয়ে আছে একই জায়গায়। হতে পারে প্রাইসের মধ্যে যদি গ্যাপ আপ ওপেন হয় 52,200 বা 300-র ওপরে, মানে এই যে সুইং এর ওপরে যদি ওপেন হয়, মানে 52,200 বা 250 এর ওপরে যদি প্রাইস একবার ওপেন হওয়া শুরু করে, আমার মনে হয় মার্কেটের মধ্যে এই 52,817 ব্রেক করতে পারে, মানে এই যে রেজিস্ট্যান্স খুঁজে সেটাও ব্রেক করে দিতে পারে, এটা প্রবাবিলিটি মনে হচ্ছে। ওকে, এটা এক্স্যাক্টলি মানে ব্যাংক নিফটির মধ্যে যে স্ট্রেংথ দেখতে পাচ্ছে সেটা দেখে মনে হচ্ছে যে ব্যাংক নিফটি যদি এই সুইং হাইগুলোকে ব্রেক করে দেয়, তাহলে প্রাইস আবারও নতুন একটা মুভমেন্ট বাইং এর দিকে অ্যাগ্রেসিভলি হতে পারে। সেলিং কখন করা যেতে পারে, 51,774 বা 51,700 ব্রেক করলে, 750 ব্রেক করলে প্রাইস আবার এই সুইং, মানে এই যে গ্যাপ 51,100 600 পয়েন্টের কাছাকাছি একটা মুভমেন্ট আমরা সেলিং এখানে দেখতে পারি। এটা চলে গেল ব্যাংক নিফটি। ডেলি টাইম ফ্রেমে আমরা নেক্সট সেক্টর কি আছে, নিফটি অটো। নিফটি অটো ডেলি টাইম ফ্রেমের সবাই 200 EMA সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, প্রাইস চেষ্টা করছে যে প্রিভিয়াস সুইং সাপোর্ট নেওয়ার জন্য। প্রিভিয়াস সুইং হয়তো অনেকে বলবে যে প্রিভিয়াস সুইং এর লো তো এখানে আছে, তাহলে আমি এই জায়গাটা কেন ধরলাম, কারণ যদি আমরা ক্লোজিং প্রাইস হিসেবে যদি দেখি, তাহলে প্রিভিয়াস সুইং এই জায়গাটা আছে। প্রিভিয়াস সুইং ক্লোজিং এর নিচে প্রাইস কি করছে, বারে দাঁড়ানোর চেষ্টা করছে। যদি আমরা এটা ডেলি মানে লাইন চার্ট করি, তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এই দেখতে পাচ্ছি প্রিভিয়াস সুইং এর উপরে মার্কেট দাঁড়ানোর চেষ্টা করছে। ওকে, এই জায়গাটা আমাদের লক্ষ্য রাখতে হবে কি, এইটা থেকে এটা একটা জোন বলতে পারি, এটা কোনো লেভেল নয়, কোনো লাইনও নয়, এক্সাক্ট লাইনও নয়, এটা একটা জোন। যে এই জোনের মধ্যে প্রাইস যখনই এসছে প্রাইস সাপোর্ট নেবে, এটা মানে প্রিভিয়াস একটা সিগন্যাল বা প্রিভিয়াস একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি যে এই জায়গাটা যখনই আসে প্রাইস একটা সাপোর্ট নিতে পারে, যেটা একটা এক্স্যাক্টলি নিফটি অটো করতে পারে। ওকে, 200 EMA সবাই ব্রেক করেছে, ওয়েট করতে হবে। 200 EMA ব্রেক করেছে মানে এক্স্যাক্টলি পরের টাইম মানে চলে যাবে না, পরের টাইম তুমি চলে যাবে না বা আরো নিচে পড়ে যাবে না, এরকম কোনো ঘটনা নেই। 200 EMA সবাই ব্রেক করেছে, কিন্তু 200 EMA লো হচ্ছে দেখতে গেলে এইটা। নিফটি অটো 200 EMA যে প্রিভিয়াস সুইং লোটা এখন বর্তমান ক্রিয়েট করেছে, এই সুইং লোটা যদি কানেক্ট করা হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটাই হচ্ছে গিয়ে প্রাইস আসলে সুইং লো, এই জায়গাটা আসলে সুইং লো। যতক্ষণ না 22,691 বা 22,700 যতক্ষণ না ব্রেক করবে, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ এখানে নিফটি অটোটা উইক বলে করতে পারবো না, বা এটার মধ্যে মানে এই নিফটি অটোটা এই মুহূর্তে নিচে চলে আসবে বা খুব ভালো বড় ক্র্যাশ করবে বা এরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না, কারণ এটা ভালোটা সাপোর্ট নিতে পারে এখান থেকে। নিফটি এনার্জি কি আছে, নিফটি এনার্জি 200 EMA, যেটা আমরা নিফটি অটোতে বললাম একটু আগে, নিফটি এনার্জি ছিল 200 EMA, এইটা সাপোর্ট 38,515। এই 38,515 ব্রেক করতে কিন্তু প্রাইস কিন্তু 35,700 পর্যন্ত এসেছিল, মানে 300 পয়েন্ট 3,000 পয়েন্ট মার্কেট এখানে পড়ে গেছিল নিফটি এনার্জি। এই স্টকগুলো, এই নিফটি এনার্জি যে স্টকগুলো আছে, সেই স্টকগুলো আমরা ভালোভাবে একটা সেলিং অপরচুনিটি দেখতে পারতাম। দেখো নিফটি এনার্জি 38,515 কাছে যখন এসে মার্কেট সাপোর্ট নিতে চেষ্টা করেছে, ফের আবার মার্কেটের উপর থেকে রিজেকশন দিয়ে আবার নিচে পড়ে গেছে। তো এই 38,315 যখন মার্কেট ব্রেক করলো এক্স্যাক্টলি এই 8 নভেম্বর, তারপরে যে স্টক গুলো ছিল সেগুলো আমরা খুব ভালোভাবে শর্ট করতে পারতাম, যদি কেউ শর্ট করে থাকে খুচরা খুব ভালোভাবে একটা এখান থেকে প্রফিট গেইন করেছে। কিন্তু 38,315 পরে মার্কেট এই জায়গায় যে দাঁড়িয়েছে, এই যে 35,400 পর্যন্ত 3,000 পয়েন্ট যে মার্কেট পড়ে গেল, এটা একটা ভালো গেইন হয়েছে অবশ্যই, কিন্তু এই মুহূর্তে কোন রকম সেল বা এরকম কোনো কিছু করার প্রয়োজন নেই, কারণ প্রাইস যদি দেখা যায় এখনো নিচে আসতে পারে অনেকটা। এই মুহূর্তে কোনো রকম বাইং অপরচুনিটি নিফটি এনার্জির মধ্যে মানে দেখার প্রয়োজন বোধ করছি না, মার্কেট এখনো অনেকটা নিচে আসতে পারে। কারণ যদি দেখা যায় এই যে সুইং গুলো অলরেডি প্রাইস ব্রেক করার চেষ্টা করছে, আর এই সুইং গুলো ব্রেক করলে প্রাইস ডাইরেক্টলি মার্কেটের মধ্যে 8,000 প্রায় হচ্ছে কি আপনার ধরে রাখুন 9,000 পয়েন্ট নিফটি এনার্জির মধ্যে দেখতে পাচ্ছি
সেল হয়ে যাওয়ার। অনেকে হয়তো বলবে যে নিফটি এনার্জি এখন সেল কেন হবে, এখন তো এনার্জি স্টক ভালো চলবে, এখন সব সোলারিসের ব্যবসা বা ব্যাটারির ব্যবসা, এনার্জি স্টক আরো হেভি চলবে, এনার্জি স্টকটা হেভি গ্রোথ হওয়ার কথা, কিন্তু এনার্জি স্টক এরকম হবে কেন? দেখুন, এ পড়ছে মানে এ নিচে আসবে মানে এই না যে খারাপ, এই নিচে আসবে মানে এইটাই যে খারাপ সুযোগ দিচ্ছে আপনাদেরকে বা আমাদেরকে কি করার জন্য, ইনভেস্ট করার জন্য। এখানে স্টকের মধ্যে আমাদের টাকা ইনভেস্ট করার জন্য আমাকে সুযোগ দিচ্ছে যে 9,000 পয়েন্ট বা 8,000 পয়েন্ট পড়ে যাওয়ার পরে আমাদেরকে এটা ক্র্যাশ হয়ে গেল না, এ আর সুযোগ দিল। এখানে দেখা যাবে কি, মাথা রাখবেন, উপর লেভেলে কখনো হচ্ছে কি বায়াররা তৈরি হয় না বাই করার জন্য, সবসময় যত নিচে লেভেল পাবে। মনে করেন এই যদি 9,000 পয়েন্ট পড়ে যায়, এতে আরো ভালো হবে ইনভেস্ট করার জন্য। যদি 9,000 পয়েন্ট পড়ে 9,000 পয়েন্ট পড়ে যাওয়া মানে অনেকটা কমে যাওয়া টাকা, ঠিক আছে, টাকার পরিমাণটা কমে যাবে। সেই হিসেবে এখানে ইনভেস্ট করলে প্রাইস কি হবে, এই সুইংকেও ব্রেক করে দেবে। এটাই হয়, এটাই সবসময় বেশিরভাগ হয়ে থাকে মানে মার্কেটের মধ্যে। সো ফান্ডামেন্টাল চেক করে অবশ্যই ইনভেস্ট করবে। কিন্তু যাক, আমি ফান্ডামেন্টাল অতটা বুঝি না, কিন্তু আমি টেকনিক্যাল যতটা বুঝি সেটা হিসেবে বলছি, যত প্রাইস নিচে পড়বে তত বাইং এর জন্য অনেক সুবিধা। ডিম্যান্ড জোনের কাছে আসলে তবে বাইং করলে সুবিধা হবে, সাপ্লাই জোনের কাছে মার্কেট সেল করতে সুবিধা হবে। ঠিক যেমন এই জায়গায় যদি আমি বলি, প্রাইস তো অনেকটা মুভ করেছে, কিন্তু এখানে থেকে বাই করাটা কোথায় উচিত? বাই করা কোথায় উচিত? বাই করা উচিত সবসময় সুইং এর কাছে, সবসময় সুইং এর কাছে বাই করা উচিত। সুইং এর কাছে বাই করলে কি হবে, স্টপ লস ছোট হয়ে যাবে, মানে লসের পরিমাণ অনেক কমে যাবে। বাইং ওখানে মানে মার্কেটের মধ্যে একটা বাইং ইন্টারেস্ট থাকে যে এখান থেকে প্রাইস আবার ওপরে উঠতে পারে, এইরকম একটা বাইং এর ইন্টারেস্ট থাকে, ঠিক আছে। এগুলো আমাদের একটা লক্ষ্য করতে হবে। আর এখানে নিফটি এনার্জি দেখতে গেলে দেখা যাবে কি, এই জায়গা থেকে প্রাইস ওপরে যাচ্ছে, আর আমরা যদি মুভমেন্ট কিন্তু কমে যাচ্ছে, এই RSI মুভমেন্ট কমে যাচ্ছে। তো এইগুলো একটুখানি ফলো করলে কি বুঝতে পারবো যে, এগুলো একটা অ্যাডভান্স জিনিসটা কি বুঝতে পারবো যে মার্কেটের প্রাইসের মধ্যে সেই রকম কোনো ভলিউম নেই যে প্রাইসকে ওপরে আরো ওপরে বা সাস্টেন করতে পারে কিনা। অ্যাকচুয়ালি কি হয়, এগুলো ফলস ওপরে যাচ্ছে যাচ্ছে ঠিক আছে যাচ্ছে, কিন্তু অতটা সাস্টেন করার মতো মুভমেন্ট বা এর মধ্যে ধরে রাখার মতো ক্ষমতা ছিল না। এগুলো আমরা একটুখানি ফলো করতে হবে। নিফটি এফএমসিজি ঠিকই আছে, মোটামুটি টেস্ট করতে যাচ্ছে, এই লোডের মার্কেট টেস্ট করতে যাচ্ছে। অতটা স্ট্রং বলে আমার মনে হচ্ছে না এফএমসিজি পড়তে পারে। সেটা দেখে এই মুহূর্তে মনে হচ্ছে যে এফএমসিজি এখনো আরো 4,000 পয়েন্ট নেই, এফএমসিজির মধ্যে আমরা ডাউনফল দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তো 4,000 পয়েন্ট মানে আমি এমনি দেখে বলে দিচ্ছি 4,000 পয়েন্ট, 4,000 পয়েন্ট মানে এই মানে প্রাইসের যে বিহেভিয়ার বা প্রাইসের যে মুভমেন্ট দেখতে পাচ্ছি, প্রাইস আবার কি করতে পারে, এই 55,000কে ব্রেক করে এই জায়গাগুলো আসতে পারে, মানে এই জায়গাগুলো টেস্ট হতে পারে। যা আমাদের প্রাইস দেখে মনে হচ্ছে, প্রাইস দেখে যেটা প্রেডিকশন করতে পারছি, এটা আরো নিফটি এফএমসিজিটা পড়তে পারে। কারণ যদি বেশিরভাগ সেক্টর যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে একটা প্রবাবিলিটি থাকে যে মার্কেটের মধ্যে সবকটা সেক্টর প্রায় নেগেটিভ হয়ে যাওয়ার জন্য। অতটাও মার্কেটের মধ্যে স্ট্রেংথ নেই যে প্রাইস উপরে তুলে যাওয়ার জন্য। যেটা নিফটি, ব্যাংক নিফটি, নিফটি অটো, নিফটি এনার্জি, এফএমসিজি সব দেখতে পাচ্ছি। সো চেষ্টা করবো এবার থেকে কিছু স্টক আপনাদেরকে দেওয়ার জন্য, কিছু স্টক আমরা দেখার জন্য। আপনাদেরকে স্টক দেওয়ার মতো ক্ষমতা আমার নেই, বা আমার সেরকম কোনো নলেজও নেই যে আপনাদের আমি স্টক দিতে পারি। আমি চেষ্টা করবো যে স্টক কিছু দেখার জন্য, যেটা আমি ভবিষ্যতে কিছু সুইং ট্রেড করতে পারি বা ভবিষ্যতে কিছু ইনভেস্ট করতে পারি। সেগুলো যদি ভালো থাকে সেগুলো আমরা অবশ্যই লক্ষ্য করতে পারি, সেটাকে ট্র্যাক করতে পারি। ইনভেস্ট করি আর না করি, অন্তত ট্র্যাক তো করতে পারি, সেগুলোকে আমরা লক্ষ্য করবো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং বোঝার চেষ্টা করবেন। যদি না, যেখানে বুঝতে অসুবিধা হবে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টকে উত্তর দেবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।